এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কাদম্বিনী খুন ধর্ষণ কাণ্ডে নয়া মোড়। অবশেষে প্রত্যক্ষদর্শীর খোঁজ পেল সিবিআই। সঞ্জয় রায় একাই খুন ধর্ষণে মূল অভিযুক্ত, নাকি ঘটনায় যুক্ত রয়েছে একাধিক ব্যক্তি? প্রথম থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজছিল সিবিআই। এবারে সেই প্রশ্নের উত্তর পেতে চলেছে সিবিআই। অবশেষে প্রত্যক্ষদর্শীর খোঁজ পেল সিবিআই। সঞ্জয় রায় একাই খুন ধর্ষণে মূল অভিযুক্ত, নাকি ঘটনায় যুক্ত রয়েছে একাধিক ব্যক্তি? এই প্রশ্ন উঠছে। প্রথম থেকেই এই প্রশ্নেরই সন্ধানে ছিলেন সিবিআই এর আধিকারিকরা। প্রথম থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজছিল সিবিআই। এবারে সেই প্রশ্নের উত্তর পেতে চলেছে সিবিআই। প্রত্যক্ষদর্শীর বয়ানে মিলেছে বিস্ফোরক তথ্য, এমনটাই সিবিআই সূত্রে জানা গিয়েছে। 9 তারিখ রাতে ঘটনাস্থলের কাছেই নাকি ছিল এই ব্যক্তি, সিবিআই সূত্রে এমনটাই খবর। এবং চাঞ্চল্যকর কিছু বিষয় চোখে পড়েছিল এই কর্মীর। এক নয় একাধিক ব্যক্তি ছিল সেদিন ঘটনাস্থলে। ইতিমধ্যে প্রত্যক্ষদর্শী ওই 4র্থ শ্রেণীর কর্মীর বয়ান রেকর্ড করা হয়েছে। নিরাপত্তার কারণে ওই ব্যক্তির নাম সামনে আনছে না সিবিআই। বিএনএস 164(1) ধারায় গোপন জবানবন্দিও নেওয়া হবে প্রত্যক্ষদর্শীর। সুপ্রিম কোর্টে প্রত্যক্ষদর্শীর বক্তব্য তুলে ধরতে পারে সিবিআই। এই তথ্য উঠে আসছে। কাদম্বিনী খুন ধর্ষণ কাণ্ডে নয়া মোড়। সঞ্জয় রায় একাই খুন ধর্ষণে মূল অভিযুক্ত, নাকি ঘটনায় যুক্ত রয়েছেন একাধিক ব্যক্তি? প্রশ্নের সন্ধান বহুদিন ধরেই চলছিল এবং অবশেষে প্রত্যক্ষদর্শীর হদিশ মিলেছে, এমনটাই খবর সিবিআই সূত্রে। আলোচনা বিশ্লেষণ আমরা এগিয়ে নিয়ে যাব। অপর স্টুডিও থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, একজন না একাধিক ব্যক্তি এই প্রশ্নের সন্ধানে ছিল সিবিআই আধিকারিকরা থেকে শুরু করে গোটা বাংলার মানুষ? বিভিন্ন জায়গা থেকে এক একজন, কেউ বলছেন একজন সঞ্জয় রায় অভিযুক্ত, আবার বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে না একাধিক ব্যক্তি ঘটনার সাথে যুক্ত রয়েছে, কনফ্লিক্ট হচ্ছিল একটা। এবার অবশেষে প্রত্যক্ষদর্শীর নাকি হদিশ মিলেছে, একটু বিস্তারিত জানাও সত্যজিৎ। দেখো সামনে একটা বিষয় তোমাকে বলবো, যে ঘটনার প্রথম থেকে সিবিআই যখন তদন্তভার কোর্টের নির্দেশে হাতে পায় তখন থেকে বেশ কিছু বিষয় নিয়ে সন্দিহান ছিল। অর্থাৎ কজন ঘটনাটা ঘটিয়েছেন, একজন সঞ্জয় রায় তিনি নিজেই একা ছিলেন নাকি একাধিক ব্যক্তি ছিলেন? এবং আমরা যে তথ্য 19শে আগস্ট বাংলায় প্রথম দেখাই, যে সিবিআই যে বিষয়টা নিয়ে প্রথম ধন্দে পড়ে যায়, সন্দেহ তৈরি হয়, সেটা কি? সেটা হলো সেই সেমিনার হল। সিবিআইয়ের অফিসার যারা দিল্লি থেকে এসছে, স্পেশাল টিম, তাদের প্রাথমিক অনুমান, তারা এই 3 সপ্তাহ ধরে বারে বারে তারা আর্জি করে গেছে, আজকেও গেছে। তাদের কাছে বিষয়টা ছিল যে সেমিনার হলে যেভাবে কাদম্বিনীর দেহ রাখা ছিল পোডিয়ামে, তা সাজিয়ে রাখার মতো, যেন তিনি ঘুমোচ্ছেন। তাহলে এই সাজিয়ে রাখার পেছনে একটা সাজানো মস্তিষ্ক কাজ করছিল। সিবিআই তদন্ত আধিকারিকরা এই বিষয়টা প্রথম থেকেই বুঝতে পারছিলেন। ফলে তাদের হাতে যে পরিমাণ তথ্য প্রমাণ দেওয়া হয়েছিল, বা যেটাকে মোটামুটি একটা শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো তাদের একমাত্র আপ্তবাক্য ছিল না। প্রথম থেকে তারা সেই পথেই এগোনোর চেষ্টা করছিলেন। অর্থাৎ যে তথ্য তারা কলকাতা পুলিশের হাত থেকে পেয়েছিলেন, সেগুলো একমাত্র নয়, এছাড়া আরও একাধিক তথ্যের তারা খোঁজ করছিলেন। এবং সেই সূত্র থেকেই সঞ্জয় রায়ের বক্তব্যের বেশ কিছু অসঙ্গতি তারা পান। যে এভিডেন্স কালেক্ট করা হয় সেখানে কিছু অসঙ্গতি আসে। সেমিনার হল, সেই হলের ঠিক অব্যবহিত 30-40 মিটার দূরেই রয়েছে এই ওয়াশরুমটি বা যে শৌচাগার, সেটিকে একদম, যে তথ্য আজকেও আসছে, দ্রুত ভেঙে ফেলার নির্দেশ প্রয়োজন অনুসারে। এবং অত বড় একটা হসপিটালে একমাত্র ওই চেস্ট সেমিনার হলের যে রুমটি, অর্থাৎ শৌচাগারটি, সেটি ভেঙে ফেলার প্রয়োজন হয়ে পড়ল খুব দ্রুত। এবং সেই তথ্য নির্দিষ্টভাবে স্বাস্থ্য দপ্তরকে জানিয়েই করা হলো। কেন ভেঙে ফেলা হলো সেই প্রশ্ন সিবিআই কর্তারা জানতে একদম উদ্গ্রীব হয়ে ওঠেন। এবং যে তথ্য সামনে আসছে, যে নির্দিষ্টভাবে যে ছবি আসে, যে পোস্টমর্টম রিপোর্টের যে তথ্য আসছে, তাতে মৃত্যুর সময় বলা হয়েছিল মোটামুটিভাবে, যেটা পিএম রিপোর্ট এবং কলকাতা পুলিশের রিপোর্ট আসে, ভোর 3টে থেকে 5টার মধ্যে। কিন্তু যে তথ্য ইতিমধ্যেই সিবিআইয়ের স্পেশাল টিম তারা খুঁড়ে বার করে এনেছে,
একদম মারাত্মকভাবে যে তথ্য তারা পেয়েছেন, তারা ওই সেদিনের যে ঘটনা অর্থাৎ 9ই আগস্টে অর্থাৎ রাতে 8ই আগস্ট বা 9 আগস্ট অব্যবহত পরেই ওই ফ্লোরে তারা যে বারে বারে গেছেন, খোঁজ করেছেন, তারা পেয়েছেন একজন চতুর্থ শ্রেণীর কর্মীকে, যার বয়ান ইতিমধ্যে সিআরপিসি 161-এ রেকর্ড করা হয়েছে। তিনি শতপ্রণোদিত হয়ে বয়ান দিয়েছেন বলেই সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। এবং নির্দিষ্টভাবে ওই ব্যক্তির বয়ান অনুসারে রাত 2:30 বা 2 থেকে 2:30-এর মধ্যে গোটা ঘটনাটি ঘটে যায়, অর্থাৎ এই ধর্ষণ খুন যাবতীয় বিষয়টি। তাহলে প্রথম অসঙ্গতি হলো রিপোর্টের সঙ্গে অসঙ্গতি, ওই ব্যক্তির বয়ানে অসঙ্গতি পাওয়া যাচ্ছে। এবং তিনি যে বয়ান দিয়েছেন সিবিআইয়ের কাছে, যে তার বয়ান রেকর্ড করেছে, সূত্র মারফত জানতে পারছি, সেখানে তিনি বলছেন যে ওই দিন ঘটনাস্থলে একা সঞ্জয় রায় ছিলেন না, একাধিক ব্যক্তি ছিলেন। এক্ষেত্রে সিবিআই কর্তারা মনে করছে যে পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে অন্তত কমপক্ষে 10টি আঘাতের চিহ্ন তার চিবুক, তার ঘাড়, হাত এবং ফুসফুসের ভেতরে ব্লাড অর্থাৎ রক্ত জমেছিল, চোখের ভেতর রক্ত জমেছিল। এই বিভৎস আঘাত একা একজনের পক্ষে করা সম্ভব কিনা, এই প্রশ্নের উত্তর প্রথম থেকেই সিবিআই কর্তারা খুঁজছিলেন। উত্তর তারা কিছুটা পেয়েছেন। এই প্রত্যক্ষদর্শী চতুর্থ শ্রেণীর কর্মী তিনি জানাচ্ছেন যে ওই দিন ওই ফ্লোরে একাধিক ব্যক্তিরকে তিনি যেতে দেখেছেন, অন্তত এদের পক্ষে 4 থেকে 5 জন। এবার প্রশ্ন উঠছে যে কাদম্বিনীর ওই ঘটনার আগে তার সঙ্গে 4 জন পিজিটি ছিলেন এবং একাধিক পড়ুয়া ছিলেন, এবং আমরা নিজেরাই যে তথ্য সিবিআই সূত্রে পাচ্ছি যে একাধিক পড়ুয়া বা তার সঙ্গে যারা পড়াশোনা করেছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই সিবিআই করেছে। তাহলে যে প্রশ্নটা অবধারিত অনিবার্য যে ওই চতুর্থ গ্রুপ ডি স্টাফ যেটা বলছেন তার বয়ান অনুসারে তাহলে সঞ্জয় রায় কি একাই নয়, তিনি শুধুমাত্র পরবর্তী সময়ে গেছিলেন, তার আগে একাধিক ব্যক্তি ছিলেন। এটা বোঝার জন্য, আরও ভালোভাবে বিষয়টিকে বিচার বিভাগের উপযুক্ত করার জন্য সিবিআইয়ের তরফে ইতিমধ্যেই কোর্টের কাছে আমরা যে তথ্য পাচ্ছি একটা আবেদন করা হয়েছে। ওই ব্যক্তির 164/1 বিএনএসএস অর্থাৎ ভারতীয় যে সাক্ষ্য আইন হয়েছে নতুন, তাতে ওই ব্যক্তির গোপন জবানবন্দির জন্য তারা আবেদন করেছেন। ওই ব্যক্তির গোপন জবানবন্দি নেওয়া হবে ম্যাজিস্ট্রেটের সামনে। এই তথ্য সিবিআই সূত্রে আমরা যেমন জানতে পারছি, একই সঙ্গে ওই ব্যক্তির এই বয়ান যদি নেওয়া হয় সেক্ষেত্রে গোটা মামলার ক্ষেত্রে একদম মোড় ঘুরতে পারে, এটা বিভিন্ন অংশ মনে করছে। এবং তার পাশাপাশি যেহেতু তিনি ওই হসপিটালের একজন গ্রুপ ডি স্টাফ, ফলে তার নিরাপত্তার কারণ রয়েছে, তার সিকিউরিটির বিষয়গুলো আছে, সেই কারণে যে তথ্য আসছে যে তার নাম এবং তার যে ঠিকানা তা সিবিআই গোপন রেখেছে। তবে ইতিমধ্যেই আমাদের কাছে খবর আসছে সিবিআইয়ের যে স্পেশাল টিম ক্রাইম ব্রাঞ্চের, তারা ওই ব্যক্তির বয়ান রেকর্ড করেছে এবং সেখানে তিনি বিস্ফোরক সমস্ত কথাবার্তা বলেছেন। তার ফলে যে যাবতীয় দাবিগুলো ইতিমধ্যে আসছিল সেগুলো নস্যাৎ হতে পারে অতি দ্রুত। এবং তোমাকে বলে রাখবো যে তথ্য আসছে যে আদালতের কাছেও 164/1 এটা গ্রহণযোগ্য এই গোপন জবানবন্দি শতপ্রণোদিতভাবে ওই ব্যক্তি দিতে চেয়েছেন বলে আমরা জানতে পারছি। শাহানা, একেবারেই সত্যজিৎ, এবং যেই আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করছি আপনাদের সামনে যে কিভাবে ঠিক জিজ্ঞাসাবাদ চলছে, এবং এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে যেই তথ্য উঠে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে। এবং সত্যজিৎ, আরো একবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করব। সত্যজিৎ, যেই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি ঘটনাক্রম, এই যে এর আগে একাধিকবার 2 থেকে 2:30, আবার একটা টাইম 3টে থেকে দেখতে পাচ্ছি আমরা 5টা একটা জায়গায় উল্লেখ রয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছিলাম শ্মশানের পক্ষ থেকে যে সার্টিফিকেট সেখানে আবার আরেকটা টাইম উল্লেখ করা ছিল, অর্থাৎ এই একাধিক অসঙ্গতি রয়েছে এক্ষেত্রে। সত্যজিৎ, দেখো, অসঙ্গতিটাই তো মূল বিষয়। তথ্য এবং প্রমাণের উপর দাঁড়িয়ে থাকে গোটা তদন্তের গতি প্রকৃতি। এবং কাদম্বিনীর বাবা মা বলছেন যে একা একজনের পক্ষে এত বড় অপরাধ ঘটানো সম্ভব নয়, তারা তা মনে করেন এবং তারা ইতিমধ্যে বারংবার সরব হয়েছেন। এবং সিবিআই তদন্ত নামে দেখতে পাচ্ছে যে প্রথম দিন যখন তারা পৌঁছলেন সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করানো হলো, দেহ দ্রুত দাহকার্য করার জন্য একেবারে তড়িঘড়ি পুলিশ প্রশাসন নেমে পড়েছিল বলে সেই অভিযোগ সামনে আসছে। এই বিষয়গুলো অসঙ্গতি তৈরি করেছে গোটা বিষয়টার মধ্যে। সেই কারণে সিবিআই বারে বারে আরজিকর হসপিটালে গেছে, সেখানে তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে বিভিন্নভাবে, কিন্তু কিছুতেই তারা পারছিলেন না। শেষ পর্যন্ত একজন সাহস নিয়ে এগিয়ে এসছে বলে আমরা জানতে পারছি।
তার যে বয়ান রেকর্ড করা হয়েছে ইতিমধ্যে 161 সিআরপিসিতে, এবং সেখানে তিনি বলেছেন যে গোটা ঘটনাটার যে সময় তা 2 থেকে 2.5টার মধ্যে, যে তথ্য সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। এবং তিনি তার সঙ্গে এটাও তিনি জানিয়েছেন যে ঘটনার সময় সঞ্জয় রায় একা নয়, কারণ ওই সময় ওই ঘটনাস্থলে তিনি নাকি একাধিক ব্যক্তির উপস্থিতি টের পেয়েছিলেন বা বুঝতে পেরেছিলেন বা দেখেছিলেন। ফলে নির্দিষ্টভাবে যে দাবি একদম সরাসরিভাবে সামনে আসছে যে সঞ্জয় একাই ছিল, তিনি ওই মিনিমাম 10টি আঘাত করেছেন বা বিপুল পরিমাণ আঘাত করতে সক্ষম হয়েছেন, যদিও পুরোপুরি ইনটক্সিকেটেড ছিলেন, একদম মাদকাগ্রস্ত অবস্থায় ছিলেন, তার একার পক্ষে একজনকে এভাবে ধর্ষণ খুন আদৌ সম্ভব কিনা। সত্যজিৎ, তোমাকে একটু বিরত করবো, এই মুহূর্তে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। তরুণবাবু, যে ছবিটা আসছে সিবিআই সূত্রে জানতে পারছি যে একজন গ্রুপ ডি স্টাফ, তার বয়ান ইতিমধ্যে সিবিআই রেকর্ড করেছে। এরপর 164(1) বিএনএসসি তারা সেটা গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে করাবেন। সেই বয়ানে যেটা আসছে যে একা নয়, একাধিক ব্যক্তির উপস্থিতি সেখানে সেই ফ্লোরে ছিল এবং তিনি চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন ইতিমধ্যে। ফলে কতটা মামলার মোড় ঘুরতে পারে বলে আপনি মনে করেন? মামলার মোড় তো অনেকটাই ঘুরতে পারে। একটা প্রত্যক্ষদর্শী বা সেখানে যে ছিল তাদের থাকে অনেক সুবিধা হয়, পুরোটাই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর চলছে। কিন্তু সাথে আজকে আরো একটা জিনিস সামনে এসছে, এটা যেমন একটা ফ্যাক্ট, আরো একটা জিনিস ফ্যাক্ট হচ্ছে 10 তারিখে একটা চিঠি সামনে এসছে, 10/8/2024। সেই চিঠিতে সন্দীপ ঘোষ একটা লেটার করেছিল পিডব্লিউডি কে, যেটা পাশে সেমিনার রুম ভাঙার জন্য, যে রুমটা ভেঙে ফেলা হয়েছে। সুতরাং এই তড়িঘড়ি একদিন পর ওই রুমটা ভাঙা কেন হলো, ওটা রিনোভেশনের কাজ কেন হলো, অনেক কটা বিষয় সামনে আসছে। এবং ওটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রুম ভাঙার প্রিন্সিপাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নিয়েছে, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন নিয়েছে এবং এমএসবিপি নিয়েছে। কিভাবে নিল, কি হলো, অনেক কটা বিষয় সামনে আসছে। তরুণবাবু, আমরা স্ক্রিনে দেখাবো যে ঠিক পিএম রিপোর্টে কি পরিমাণ ক্ষত কাদম্বিনীর শরীরে হয়েছিল এবং নির্দিষ্টভাবে কি বিপুল পরিমাণ তার যন্ত্রণা, সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি গ্রাফিক্সে। তাহলে একটা প্রশ্ন অবধারিতভাবে উঠে আসে যে একজন তরুণী চিকিৎসক, তাকে মাদকাগ্রস্ত নেক্রোফিলে আক্রান্ত একজন ব্যক্তি গিয়ে 10 থেকে 12টা আঘাত করে ফেললো, তার ফুসফুসে রক্ত জমিয়ে দিল, একাই সবটা করে ফেললো, সেইটা কতটা যুক্তিসঙ্গত দাবি, যেটা সিবিআই আদৌ বিশ্বাস করছে না? দেখুন, এই নেক্রোফিল তত্ত্বটা পুলিশ এনেছিল। আমি জানি না কলকাতা পুলিশ কমিশনারের এরকম কিছু আছে কিনা, কারণ মনস্তত্ত্ব বিবেচনা না করেই, টেস্ট না করে তাকে একটা রোগী বলে দেওয়া হলো। একজন মাদকাসক্ত লোক যে দিনে নাকি 4বার মদ খেয়েছিল, তার পক্ষে অত জোর থাকা সম্ভব না। যে পার্টিকুলার রোগটার কথা বলা হচ্ছে, সেই রোগে কলকাতা পুলিশ আক্রান্ত কিনা আমি জানা নেই, কারণ ওভারঅল যে সিচুয়েশন দেখা যাচ্ছে একজনের পক্ষে করাটা কোয়াইট ইম্পসিবল। যা যা জিনিস দেখা যাচ্ছে এখনো, ইনফ্যাক্ট পোস্টমর্টম রিপোর্টটা ছেড়েই দিন, ইনকোয়েস্টে যেগুলো দেখা গেছিল সেখান থেকে একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে একজনের পক্ষে এতটা করা সম্ভব না। এটা কি কভার আপ করার চেষ্টা করছে, কেন করছে, আমরা চাই এটা তাড়াতাড়ি সামনে আসে। তরুণবাবু, একটা বিষয় আসবো যে যদি প্রত্যক্ষদর্শীর যে বয়ান ইতিমধ্যেই সিবিআই রেকর্ড করেছে, তাকে গোপন জবানবন্দি দেওয়ানো হবে, সে আবেদন করেছে, তার বয়ান সামনে আসছে। তিনি বলছেন যে একাধিক ব্যক্তি সেদিনকে সেই ফ্লোরে ছিল। এই বয়ান যদি বিচারপতির কাছে পৌঁছে যায়, চলে আসে, রেকর্ড হয়, সেটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে গোটা মামলার ক্ষেত্রে? যদি ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড হয়, দ্যাট ইজ অ্যাডমিসিবল ইন এভিডেন্স। বাদ বাকি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যেগুলো আমরা এতদিন পেয়ে আসছিলাম, ওখানে কে ছিল, আশেপাশে কে ছিল না ছিল, সব কটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এন্ড সেকেন্ডারি এভিডেন্স। প্রত্যক্ষদর্শী বা সামনে কেউ যদি থেকে থাকে, জেনে থাকে, যদি এভিডেন্স দেয়, অবভিয়াসলি মামলাটা আলটিমেটলি ট্রায়ালের ক্ষেত্রে ভালো। আমাদের এন্ড অফ দ্য ডে মোটো কি, যে এবং যারা এই ঘটনার সাথে যুক্ত, যারা ঘটনার লুকানোর চেষ্টা করেছে, প্রত্যেকের শাস্তি হোক। সেটা যদি চাই, আমাদের কংক্রিট এভিডেন্স দরকার। সেই কংক্রিট এভিডেন্স যদি সামনে আসে, এটা খুব ভালো পদক্ষেপ একটা। যে তথ্য সামনে আসছে যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি সেই সময় ওই নির্দিষ্টভাবে ওয়াশরুমটা ভাঙার নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ তার সেই প্রমাণ সামনে আসছে, ছবি আসছে। ফলে আমরা প্রথম থেকেই বলেছি, 19 আগস্ট আমরা দেখিয়েছিলাম যে সেমিনার হল নয়, হয়েছিল অন্য কোথাও গোটা ঘটনাটি, এবং তার অব্যবহিত পরে ভেঙে ফেলা হয়। তাহলে এই প্রত্যক্ষদর্শীর বয়ান যে একাধিক ব্যক্তি এবং ঘটনার সময়ের হেরফের এবং ওই ওয়াশরুম ভেঙে ফেলার নির্দেশ, গোটা বিষয়টাকে একটা সুতোয় গাঁথা যায়? হ্যাঁ, অবভিয়াসলি যায়। দেখুন, এটা অদ্ভুত কভার আপ হয়েছে। আপনারা কেউ তো বাচ্চা ছেলে নয়, পেতে একটা অদ্ভুত কভার আপ হয়েছে। এই কভার আপটা কেন হয়েছে, কলকাতা পুলিশ কভার আপ কেন, এবং গতকাল ডিটেলসের পরিবার যে অভিযোগ করেছিল আরো মারাত্মক।
যে ডিসি নর্থ নাকি তাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিল। কেন? একজন নির্যাতিতা তার বাবা মা তাকে টাকা দেওয়ার চেষ্টা কেন হবে? তার তড়িঘড়ি বডিটা পোড়ানো কেন হলো? বডিটা রাখতে কেন দেওয়া হলো না? সেকেন্ড পোস্টমর্টম কেন হলো না? অনেক কটা কেন আছে। এই ডট গুলো জোড়া লাগাটা খুব দরকার। কোন প্রভাবশালী আছে বা কোন প্রভাবশালী আছে তাদেরকে আটকানোর জন্য একটা মেয়ের প্রাণ দিতে হলো। এই ঘটনাটা আমি প্রথম থেকে বলেছি, আমি আজকেও বলছি, শুধুমাত্র খুন এবং ধর্ষণের মামলা নয়, এটার পিছনে বড় স্ক্যাম আছে। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। একটা বিষয় শাহানা প্রথম থেকেই উঠে আসছে যে গোটা ঘটনার সঙ্গে যেটা মনে করছেন সিবিআই কর্তারা, হয় প্রতিহিংসা রয়েছে, প্রতিহিংসার কারণে কাদম্বিনীকে এত নারকীয়ভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে, অথবা রয়েছে কোনো প্রতিবাদ। সেই প্রতিবাদটা কি হতে পারে? সেই প্রতিবাদটা হতে পারে যে আরজিকর হসপিটাল জুড়ে যে দুর্নীতির পাহাড় তৈরি করা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে হয়তো প্রতিবাদ এসেছিল, যার জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীর বয়ান ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসছে এবং তারা 164/1 করবেন, অর্থাৎ সেটাকে নির্দিষ্টভাবে তারা ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করবেন এবং সেটা স্ট্যাটাস রিপোর্টও যেতে পারে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে। এবং যদি যায় সেক্ষেত্রে এই প্রত্যক্ষদর্শীর বয়ান গোটা মামলার মোড় ঘোরাতে পারে। এবং যে একক দাবি বারে বারে উঠে আসছে যে সঞ্জয় একাই অভিযুক্ত, সেই একই যে ভাঙা কাসর বাজছে সেটার পরিবর্তন ঘটতে পারে। সেক্ষেত্রে আরও যারা অভিযুক্ত রয়েছে বলে সিবিআইয়ের সন্দেহ, তাদের পর্দাফাঁস হতে পারে। সেই সম্ভাবনা এই মুহূর্তে অত্যন্ত তীব্র বা প্রবল বললে অত্যুক্তি হবে না। একেবারেই সত্যজিৎ, তাহলে এই যে এত বাংলার গর্জন, চারিদিকে একটাই স্লোগান জাস্টিস ফর আরজি কর, অবশেষে কি তাহলে এই প্রত্যক্ষদর্শীর বয়ানের পর অবশেষে সত্য উদ্ঘাটন সময়ের অপেক্ষা? সত্যজিৎ, আমি তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। অনিলবাবু, অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় যে এখনো পর্যন্ত সঞ্জয় একাই অভিযুক্ত, এই দাবি পারস্পরিক দাবি এবং এই বক্তব্য বারে বারে সামনে এসছে। কিন্তু সিবিআই সূত্রে খবর যে তারা যে বারে বারে গেছেন আরজি করে, শেষ পর্যন্ত তারা সফল হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শীর তারা সন্ধান পেয়েছেন, তার বক্তব্য সিবিআইয়ের স্পেশাল টিম দিল্লি থেকে যেটা এসছে তারা ইতিমধ্যেই সেই বয়ান রেকর্ড করেছে এবং তারা আবেদন করেছেন যে তথ্য আসছে যে এই ব্যক্তির বয়ান তারা গোপন জবানবন্দি তারা নিতে চাইছেন ম্যাজিস্ট্রেটের সামনে। ফলে সেটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এই মামলার ক্ষেত্রে? ঠিকই তো বলেছে। এখন স্টেটমেন্ট বিফোর আগে যেটা ছিল 161 আর ম্যাজিস্ট্রেটের সামনে যেটা তো 164 CRPC, সেটা এখন পাল্টেছে। আমি তো নতুন বই কিনেও নি, পড়িও নি, যাই হোক ম্যাটারটা তো একই আছে। স্টেটমেন্ট বিফোর পুলিশ খালি অ্যাডমিসিবল ছিল আইনগত হবে এইটুকু, যেটা তাদের স্টেটমেন্ট অনুযায়ী এইটুকু রিকভারি হতো। কোনো কিছু রিকভারি হলে সেই রেলিভেন্ট পোর্শনটা যেত, বাকিটা। তবে এখন তো অনেক অ্যামেন্ড হয়েছে 161-এর, এখন ভিডিও অডিও সব রেকর্ডিং হয়, কাজেই সেগুলো এভিডেন্সিয়ারি ভ্যালু আছে। কিন্তু একজন ম্যাজিস্ট্রেটের সামনে যখন করে দেবে, করালে কি সেটা তো টোটাল ফুললি ভ্যালিড হয়ে যায়, তাতে তখন সুবিধা হবে। ম্যাজিস্ট্রেটের কাছে করলে সেটা গোপন জবানবন্দি যখন দেবে, ডিউ কশন দেবার পরে ওভাবে নিয়ম আছে, ম্যাজিস্ট্রেট যিনি রেকর্ড করবেন ওনাকেও কিছু কশন দিতে হয় যে তুমি এটা দিলে তোমার বিরুদ্ধে যেতে পারে, পাতে তারপরেই রেকর্ড করেন। রেকর্ড করে সেটা তো খুব গুরুত্বপূর্ণ মামলা হয়ে যায়, কেন যে প্রত্যক্ষদর্শী না হলে সেই কোনো 164 করতে পারবে না। যে দেখেছে বা যে সঙ্গে ছিল এছাড়া যে সমস্ত ঘটনা জানে সেই দিতে পারবে, অন্য কেউ যে তথ্য আসছে সেদিন ওই ফ্লোরে এই ব্যক্তির উপস্থিতি সিবিআই কর্তারা জানতে পারেন। তিনি গ্রুপ ডি স্টাফ, তিনি কিছু দেখে ফেলেন। তিনি বলেন যে ঘটনার সময় একাধিক ব্যক্তি ছিল, একমাত্র সঞ্জয় নয়, এবং সময় নিয়েও তিনি তার বক্তব্য আলাদা। 2টো থেকে 2:30-এর মধ্যে এই ঘটনাটি ঘটে, তিনি এমনটাই তার বয়ান রেকর্ড করিয়েছেন। ফলে এই যে অসঙ্গতিটা আসছে, এবং আপনাকে বলে রাখবো যে সেমিনার হল নির্দিষ্টভাবে ওয়াশরুম ভেঙে ফেলার যে নির্দেশ প্রিন্সিপাল তৎকালীন সন্দীপ ঘোষ দিয়েছিলেন, সেটার পিছনেও সিবিআই একটা অন্যরকম বিষয় দেখছে, যেখানে হঠাৎ করে ওয়াশরুম ভাঙার কি প্রয়োজন হলো। এই সমস্ত বিষয়গুলো কি কোনো একটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? এটা তো স্বাভাবিক। এখন প্রথম থেকে আমরা বলেছিলাম পিও যে ওই জায়গাটা অর্থাৎ প্লেস অফ অকারেন্স, অকুস্থল যাই বলুন, ওটা যে ওইটাই, সেটা কে বলছে? ইনভেস্টিগেটিভ এজেন্সি তো বলেনি। যখন বলবে তখন বোঝা যাবে। এখন হসপিটালে নানা রকম ট্রলি সিস্টেম আছে, অনেকে থাকলে অন্য কোথাও কিনা সেটাও তো জানার ব্যাপার। আর ওয়াশরুম তো অবশ্যই হবে, কেন যদি রক্ত বেড়েছে, অতগুলো মাল্টিপল ইনজুরি রেজিস্ট করেছেন ডাক্তার, লেডি ডাক্তার যিনি মারা গেছেন, রেজিস্ট অবশ্যই করেছেন, অমানসিক যন্ত্রণা করবেন। রক্ত ধুয়েছে কোথাও কোনো কিছু, রক্তের দাগ ছিল কিনা, হাতের ছাপ ছিল কিনা, এগুলো ভাঙাটা
মানে এত তাড়াতাড়ি সামরিক তৎপরতা ভাঙলেন, এটা পিডব্লিউডি যারা ভেঙেছে তাদের দাগলি বলতে পারবে কে অর্ডার দিয়েছিল। তাহলে ওয়াশরুম একটা বড় অংশ ওখানকার, এবং ওই পিও থেকে 30-40 মিটার দূরেই রয়েছে, এবং সেই ওয়াশরুমে এককভাবে একা নয়, আরও একাধিক ব্যক্তি থাকতে পারে, যেটা ওই গ্রুপ ডি স্টাফ দাবি করেছেন সিবিআইয়ের কাছে। তার তার বয়ান রেকর্ড করা হয়েছে। তাহলে দুটো দাবি কি একই জায়গায় আসছে না, দুটো ছবি? না, দুটো ছবি যেটা আছে, আমি তো যেটা বললাম এটা আমরা আগেও বলেছি, ওই যে সঞ্জয় যে সিভিক ভলেন্টিয়ার ওটা, সেটা কে বলেছে? পুলিশ তো স্বীকার করে নিয়েছে সিভিক ভলেন্টিয়ার, ঠিক ও ছিল অন্য জায়গায়, অন্য কি ওই হেলথ ওয়েলফেয়ার স্কিমে না কোথায় কি করেছে ছাতার মতো আমি জানি না। কিন্তু কথা হচ্ছে পিওটা যে ওটা যতক্ষণ না ওটা কনফার্ম হচ্ছে, ইনভেস্টিগেটিং এজেন্সি যে জানতে পারবে, ভাঙাটা অতি তৎপরতা, এটা সন্দেহজনক অবশ্যই। ঠিক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। সেখানে একটা বিষয় পরিষ্কার যে সেমিনার নির্দিষ্টভাবে ওয়াশরুম ভেঙে ফেলার যে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সন্দীপ ঘোষ তিনি সেই নির্দেশ দিয়েছিলেন, তার পেছনে কারণ কি ছিল? ওখানে কি একাধিক ব্যক্তির উপস্থিতি ছিল, একাধিক প্রমাণ সেখানে লুকিয়ে ছিল, যেটাকে একদম নষ্ট করে দেওয়ার পরিকল্পনা ছিল, সেটাকে একটা প্রধান কারণ ছিল। এবং একই সঙ্গে এই প্রত্যক্ষদর্শীর যে বয়ান সিবিআই হাতে এসছে, সেখানে একাধিক ব্যক্তির উপস্থিতির কথা বলেছেন ইতিমধ্যেই। পরে দুটো রাস্তা কোথাও একই জায়গায় আসছে, যেই রাস্তাটা অন্য একটা কোনো নতুন পথের সন্ধান দিচ্ছে, যে পথে মিলতে পারে এই কাদম্বিনীর নারকীয় হত্যা এবং ধর্ষণের নতুন মোড় বলে সিবিআই কর্তারা মনে করছেন। খুব দ্রুত সেই ছবি হয়তো সামনে আসবে। বেশ, ধন্যবাদ। সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আপাতত তোমার ধন্যবাদ। এবং যেই ছবি এই মুহূর্তে এতটা স্পষ্ট করার আমরা চেষ্টা করলাম, অবশ্যই এই পুরো বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আপাতত এখানেই শেষ করছি, তবে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।